নমস্কার সকলকে, আমি সায়ন। আপনাদের সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমরা জার্নি করছি 22223 CSMT টু SNSI বন্দে ভারত এক্সপ্রেসে। এই ট্রেনটি সকাল 6টা 20-তে CSMT অর্থাৎ ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস থেকে ছেড়ে 343 কিলোমিটার পথ অতিক্রম করে সকাল 11টা 30 নাগাদ পৌঁছবে সাইনগর শিরডি টার্মিনাস। আর আজকে আমি এই সম্পূর্ণ বন্দে ভারতের জার্নি শেয়ার করব আপনাদের সঙ্গে। আমি আমাদের রাজ্যে যে বন্দে ভারত হাওড়া NJP বন্দে ভারত সেই বন্দে ভারতের জার্নি আপনাদের সাথে শেয়ার করেছি। তার ভিডিও অলরেডি আমার ইউটিউব চ্যানেলে রয়েছে। আজকে এই মুম্বাইতে এই CSMT টু সাইনগর শিরডির এই বন্দে ভারতের জার্নিও শেয়ার করব আপনাদের সঙ্গে। জার্নিতে অবশ্যই কারা কারা রয়েছে দেখে নিন। मुंबई छत्रपती शिवाजी महाराज टर्मिनस स्टेशन आहे 20112 मडगाव मुंबई कोकण कन्या एक्सप्रेस या गाडीने आगमन झालेल्या प्रवाशांचे हार्दिक स्वागत। আর আমাদের আজকে আমরা C7 তো আছে। হ্যাঁ, আজকে আমরা C7 করে জার্নি করছি আমরা। আচ্ছা, কোচের এই বন্দে ভারত এক্সপ্রেসের কোচ অ্যারেঞ্জমেন্ট সম্বন্ধে আপনাকে কিছু জানিয়ে দিই। এই বন্দে ভারত কোচে 14টা চেয়ার কার ক্লাস রয়েছে আর 2টো এক্সিকিউটিভ ক্লাস রয়েছে। আমরা আজকে জার্নি করছি, অবশ্যই আপনাদের বললাম যে C7, দ্যাট মিনস চেয়ার কারে আমরা জার্নি করছি। এই কোচে কোচ অ্যারেঞ্জমেন্টে প্রথম 7টা কোচ রয়েছে সামনের দিকে, তারপর E1 এবং E2 দুটো কোচ রয়েছে মিডিলে, তারপর পেছনে আবার C8 থেকে C14 অব্দি আরও 7টা কোচ রয়েছে। আর এই ট্রেনটির যাত্রাপথে মোট 4টি স্টেশনের স্টপেজ রয়েছে। এক হচ্ছে দাদার সেন্ট্রাল, নেক্সট থানে, নেক্সট কল্যাণ, নেক্সট নাসিক রোড, আর তারপরেই চলে আসবে আমাদের অন্তিম গন্তব্য সাইনগর শিরডি টার্মিনাস। ওকে, তো সে খুব অল্প সময়ের জন্য বুঝতেই পারছেন ট্রেন খুব সুপারফাস্ট চলবে এবং দুরন্ত গতিতে এগিয়ে যাবে আমাদের গন্তব্যের দিকে। তা আমরা খুবই এক্সাইটেড। আমি তো অবশ্যই বলেছিলাম আপনাদের, আমি বেশ কয়েকবার জার্নি করেছি আমাদের রাজ্যের বন্দে ভারত এক্সপ্রেসে। তো এই মুম্বাইয়ের এই বন্দে ভারত, মুম্বাই টু শিরডি, এই বন্দে ভারত কেমন সার্ভিস দিচ্ছে, কেমন ওদের হসপিটালিটি, সেটা জানার জন্য এবং আপনাদের সাথে শেয়ার করার জন্য যথেষ্ট এক্সাইটেড। ঠিক আছে, তো চলুন ট্রেন আসার জন্য ওয়েট করা যাক। আসছে দেখে নিন গ্র্যান্ড এন্ট্রি অফ বন্দে ভারত এক্সপ্রেস। আচ্ছা, আপনাদের সিটের যে ফিচার্সগুলো দিয়েছে সেগুলো সম্বন্ধে বলে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবটা খুব আরামদায়ক সিট দেওয়া রয়েছে, পুরো হেলানো সিট রয়েছে, একদম আমাদের যে হাওড়া NJP বন্দে ভারত রয়েছে এখন তার মতনই। আচ্ছা, এই সাইডে সিট নাম্বার লেখা রয়েছে। আমি যেটা আমাদের বন্দে ভারতের ক্ষেত্রে বলেছিলাম, আমাদের রাজ্যের বন্দে ভারতের ক্ষেত্রে ব্রেলেও দেওয়া রয়েছে, যাদের দেখতে অসুবিধা তাদের জন্য ব্রেলেও লেখা রয়েছে সিট নাম্বার। তাছাড়া সিট নাম্বার এই পাশে দেওয়া রয়েছে। ঠিক আছে, আচ্ছা, তারপরে নেক্সট যেটা সেটা হচ্ছে একটা ফুড ট্রে রয়েছে, যেখানে আমরা রেখে খাওয়া দাওয়া করতে পারবেন। তাছাড়া একটা জায়গা দেওয়া রয়েছে যেখানে আপনারা কিছু রাখতে পারেন। নিচে বটল স্ট্যান্ড রয়েছে। এখানে একটা ফুড রেস্ট রয়েছে। ওকে, আচ্ছা, আর এখানে তো হ্যান্ডেল রয়েছে। ঠিক আছে, আর নিচে হ্যাঁ দেখুন, নিচে কিন্তু চার্জার পয়েন্ট রয়েছে। এটাকে অনেকে খুঁজে পান না, নিচের দিকে কিন্তু চার্জার পয়েন্ট রয়েছে বন্দে ভারতের। ঠিক আছে, আর হচ্ছে একটা জিনিস লক্ষ্য করুন, মা আমাকে একটু দেখো। হ্যাঁ, ওটাই বলছি, আমাকে দেখো। এই দেখুন, আমি বসছি, প্রথম কথা লেগ স্পেস যথেষ্ট। এদিকে ঘুরে আসলে লেগ স্পেসটা দেখুন লেগ স্পেস কতটা বেশি, যথেষ্ট বড় লেগ স্পেস রয়েছে। পা রেখে আপনি আরামসে থাকতে পারেন। যে কোচ রয়েছে সেই কোচে কিন্তু 3:2 সিট অ্যারেঞ্জমেন্ট রয়েছে। মানে আপনারা দেখে নিন
কোচের এই সাইডে দুটো করে সিট রয়েছে, এই সাইডে 3টে করে সিট রয়েছে, সেম অ্যাজ আমাদের যে হাওড়া এনজেপি বন্দে ভারত তার মতনই 3:2 অ্যারেঞ্জমেন্ট রয়েছে সিটের। তাছাড়া ওপরে তো আপনি ওপরে দেখতে পাচ্ছেন বড় স্পেসিয়াস জায়গা দেওয়া রয়েছে লাগেজ রাখার জন্য। এখানে একটি ডিসপ্লে উইন্ডো দেওয়া রয়েছে যেখানে সবসময় ডিসপ্লে করা হচ্ছে বা নেক্সট স্টপ কোথায় আছে বা ট্রেনের স্পিড কত থাকবে সেসব জিনিস ডিসপ্লে করবে। এখানে তো কোচের ব্যাপারে ডিসপ্লে করছে। এখানে অটোমেটিক ডোর রয়েছে এখানে। তাছাড়া আরেকটা যেটা পয়েন্টটা এইদিকে আমি দেখতে পাচ্ছি না, আমি সেটা ওইদিকে দেখতে পাচ্ছি। ওই সাইডে লক্ষ্য করুন, ওই সাইডে লক্ষ্য করুন যে ডিসপ্লে হচ্ছে উইন্ডো, তার দু সাইডে দুটো বক্স দেওয়া রয়েছে, একদিকে দুদিকে গ্রিন হয়েছে, দেখতে গ্রিন বক্স দেওয়া রয়েছে। ওই দুটো গ্রিন মানে কিন্তু এটা আমি আমাদের মেল এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে এই কথা আমি বলেছিলাম। এই দুটো গ্রিনের অর্থ হচ্ছে আপনাদের দুটো যে টয়লেট রয়েছে দুদিকে ওই দুটো ব্লক রয়েছে নাকি খালি রয়েছে। যদি খালি থাকে সেটি গ্রিন থাকবে, আর যদি সেটি ব্লক থাকে তাহলে সেটি রেড হয়ে থাকবে। এটা থেকে আপনি বুঝে যেতে পারবেন সিটে বসে যে টয়লেট ব্লক রয়েছে নাকি খালি রয়েছে। এই ফেসিলিটি কিন্তু আপনি পাচ্ছেন। পেপার দিয়েছে, টাইমস অফ ইন্ডিয়া পেপার দিয়েছে, ঠিক আছে। সব প্রত্যেকটা সিটে প্রত্যেক দিকে একটা করে দিয়েছে না, ইয়েতে একটা করে দিয়েছে, ঠিক আছে। এই সিটটা পড়েছে আর এই সিটটা পড়েছে। এখানে উইন্ডো সিট দরকার, তাই মাকে বসতে দিতে পারি। কিছু বলবে? না আর কিছু বলবো না, তুমি ব্লগ করবে, তুমি বসো। আচ্ছা, আর দিদার ভাইও ফার্স্ট টাইম জানি, তাই তো? কেমন লাগছে বন্দে ভারতের ফার্স্ট টাইম? কেমন লাগছে? দারুণ, এক্সাইটিং একদম। দাদুরও ফার্স্ট টাইম, বাবা আর আমি চড়েছি আগে, তাই তো বাবা? বাবা আর আমি চড়েছি। আর এরকম কমফোর্ট ইন্ডিয়ান রেলে তো কোনদিন পাইনি। সেটাই, ইন্ডিয়ান রেলে এটা আমাদের একদম প্রোভাইড করছে। এটা আমরা আগেও বলেছি, আগেও হাওড়া এনজেপি জার্নিতে আমরা বলেছি। এই সাইডে কিন্তু মিনি প্যান্ট্রিকার রয়েছে, ঠিক আছে। এই সাইডে এর দুদিকেই মিনি প্যান্ট্রিকার দেওয়া রয়েছে যেখান থেকে আমাদের খাওয়া দাওয়া সার্ভ করা হবে, ঠিক আছে। আর এটা আপনারা জানেন হাওড়া এনজেপি বন্দে ভারতের মতোই মাঝখানে যথেষ্ট স্পেসিয়াস এরিয়া রয়েছে, ঠিক আছে। আর এটা তো আপনারা সবাই জানেন বন্দে ভারতের ডোর অটোমেটিক ডোর। ঘড়িতে এখন ঠিক 6:20 ট্রেন কিন্তু ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস থেকে ছেড়েও দিয়েছে, ঠিক লক্ষ্যই করিনি। এই ভেতরে বিভিন্ন ইন্টেরিয়র ফিচার্সগুলো দেখাতে লক্ষ্য করছি ট্রেন ছেড়ে দিয়েছে অলরেডি, ঠিক আছে। চলুন আমাদের জার্নি শুরু হলো। জার্নি সবকিছু ছোটোখাটো ব্যাপার আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করার চেষ্টা করবো। তাই এই সব ইনফরমেশন পেতে পুরো জার্নিতে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। চলুন, আমি এখন রয়েছি এই বন্দে ভারতের ওয়াশরুমে। আপনাদের এই ওয়াশরুমের রিভিউটা দিয়ে দিই। এই ওয়াশরুমে দেখুন কি বেসিন রয়েছে, সোপ ডিসপেন্সার রয়েছে, আচ্ছা। আর এখানে একটা এখানে ইন্ডিয়ান স্টাইল টয়লেট রয়েছে। এখানে ফ্লাশ দেওয়া আছে, আপনারা অবশ্যই ইউজ করবেন, কখনোই ভুলে যাবেন না। আর জেট রয়েছে, কিছু ব্যাপার রয়েছে, এই সমস্ত কিছু রয়েছে। তবে আমার একটি খারাপ লাগছে, সেটা হচ্ছে এখানে কিন্তু বাথরুমে আসার পরে ট্রেন ছেড়েছে ট্রেনে কিন্তু আমি যেটা বলেছিলাম আমাদের হাওড়া এনজেপি বন্দে ভারতে ট্রেনের যথেষ্ট ক্লিয়ার ছিল, শেষ অব্দি কোনো দুর্গন্ধ ছিল না। হালকা কোনো একটা বাজে স্মেল আমি পাচ্ছি এক্ষেত্রে, ঠিক আছে। আর এখানে হ্যান্ড নেই, হ্যান্ড দেখতে পাচ্ছি না, বাথরুমের ফেসিলিটিও ওভার কম দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে তবে হ্যাঙ্গার রয়েছে, টাওয়েল হ্যাঙ্গার নেই, ফুটো ছিল, এটা খুলে নিয়ে নিয়েছে নাকি, মানে কিছু বুঝতে পারছি না। আচ্ছা, এই ট্রেন টিকিট ফেয়ারটা সম্বন্ধে আমি আপনাদের কিছু বলে দিতে চাই। সেটা হচ্ছে এই ট্রেনের যে সিসি বা চেয়ার ক্লাস তার ভাড়া রয়েছে 975 টাকা, এবং এই ট্রেনের যে এক্সিকিউটিভ ক্লাস বা ইকোনমি এক্সিকিউটিভ ক্লাস যেটা রয়েছে বা ইসি, সেই ক্লাসের ভাড়া হচ্ছে 840 টাকা, ওকে। তো আর এখানেও কিন্তু সেম, যে আমি যেটা বন্দে ভারত আমাদের হাওড়া এনজেপি বন্দে ভারতের ভিডিওতে বলেছিলাম, সিসির সিট 180 বা 360 ডিগ্রি ঘুরে না, সেটা শুধুমাত্র ইসিতে সিট 180 বা 360 ডিগ্রি ঘুরে। যদি আপনাদের সেই ফিচার্সের দরকার থাকে তবে অবশ্যই ইসিতে বুক করুন টিকিট, সিসিতে কিন্তু সিট ঘোরে না, ঠিক আছে। আর আরেকটা জিনিস বলতে আমি মিস করে গেছি, সেটা হচ্ছে এই ওপরে কিন্তু একটা লাইট রয়েছে, ওকে, ঠিক আছে, ওকে। আর তো ট্রেন কিন্তু দুরন্ত গতিতে চলা শুরু করেছে রওনা দেওয়ার সাথে সাথে। কিন্তু আমি এখন বাইরে কিছু দেখাতে পারছি না, আমার বাইরে তো অন্ধকার, বাইরে কী বা দেখবেন।
সেজন্য দিনের আলো ফুটুক, তারপর অবশ্যই আপনাদের দেখাবো। হ্যাঁ, এটা কিন্তু আরেকটা মজাদার পয়েন্ট। দেখুন, এখন ঘড়িতে 6:30 বাজছে, আমি মিথ্যে বলছি না, দেখে নিন আপনারা, বাইরে পুরোপুরি অন্ধকার। এখন ঘড়িতে কথা বাজে বলুন তো, বিশ্বাস করবেন 6:30 বাজছে, যেখানে আমাদের ওখানে এখন সকালে, আপনারা সবাই জানেন 6টার দিকে আমাদের একটু সূর্য অটোমেটিক্যালি অনেক কাজকর্ম শুরু হয়ে গেছে সকালে, কিন্তু এখন এখানে 6:30, এখনো এখানে অন্ধকার। এখানে সানরাইজ হয় মোটামুটি 7টা নাগাদ, দেখলাম কাল 7টা নাগাদ সানরাইজ হয়, আবার সানসেটও হয় মোটামুটি মুম্বাইতে দেখলাম 7:40 নাগাদ, 7:40 কি মোটামুটি 7:30 নাগাদ তো সানসেট হতো। মানে এটাই তফাৎ দেখুন। এখন ঘড়িতে ঠিক 6:35। ট্রেন তার যাত্রাপথে 9 কিলোমিটার রাস্তা অতিক্রম করে পৌঁছে গেছে দাদার সেন্ট্রাল স্টেশনে। এইমাত্র আমাদের সকালে চা দিয়ে গেল, দেখে নিন। প্রথমে আমাদের 500 ml জলের বোতল দিয়েছে, তারপর একটা টিকিটের ইউনিকের 2টো বিস্কিট দিয়েছে, 2টো বিস্কিট আছে ভেতরে, 2টো বিস্কিট দিয়েছে, ডাইজেস্টিভ বিস্কুট অ্যাকচুয়ালি। আচ্ছা, আর হচ্ছে পাউডার, রেডিমেড টি পাউডার দিয়েছে, জিঞ্জার চা রেডিমেড টি পাউডার দিয়েছে। আমি এটা খাবো না, তাই আমি চেয়ে নিয়েছি। আপনারা যদি রেডিমেড টি পাউডার না খান, তাহলে দুধ চা খাই না সকালবেলা, তার জন্য তখন আপনি টিকিটে পেতে পারেন। টিকিট পেয়েছি, টিকিটে কী আছে আমি আপনাদের খুলে তারপর দেখাচ্ছি। আচ্ছা, এই টিকিটের ভেতরে একটা টি ব্যাগ দিয়েছে, একটা মিল্ক পাউডারের প্যাকেট দিয়েছে, একটা সুগার দিয়েছে, আর এইমাত্র গরম জল দিয়ে গেল। কিন্তু ঠিক আছে, একটা জিনিস আমার বলতেই হচ্ছে, সেটা হচ্ছে কিন্তু সার্ভিস কিন্তু স্লো, সার্ভিস প্রচণ্ড স্লো যায়। হ্যাঁ বলেছি, জানি না কেন সার্ভিস কিন্তু একদম স্লো। যেমন আমাদের যে হাওড়া এনজয় বন্দে ভারত, সেই বন্দে ভারত কিন্তু সার্ভিসটা অনেক ভালো, কারণ আমাদের টিকিট দিয়ে যাওয়া মোটামুটি 15 মিনিট পরে আমাদের জল দিয়ে গেল। মানে আমরা দিয়েছে এখানে কিন্তু আমাদের টিকিট দিয়ে গেছে, আমরা 15 মিনিট ধরে বসে আছি, জল দিচ্ছে না, বিস্কিট টিকিট নিয়ে বসে রয়েছি, সেজন্য তারপরে এই এখন জল দিয়ে গেল। ঠিক আছে, জানি না ল্যাক অফ স্টাফের জন্য হচ্ছে না, কী কারণে হচ্ছে, সার্ভিস একটু স্লোই লাগছে এখনো পর্যন্ত। কিন্তু আমার যা এক্সপিরিয়েন্স হচ্ছে, আমি আমাদের হাওড়া এনজেপি বন্দে ভারতকেই এই লিস্টে এগিয়ে রাখবো। এখন ঘড়িতে বাজে ঠিক 7টা। আমাদের ট্রেন অতিক্রম করে ফেলেছে তার যাত্রাপথ 33 কিলোমিটার পর, এবং এসে পৌঁছে গেছে তার জার্নির দ্বিতীয় গন্তব্য থানে স্টেশন। এই স্টেশনে ট্রেনটির স্টপেজ 2 মিনিট রয়েছে। আর এই থানে কিন্তু একটি গুরুত্বপূর্ণ স্টেশন আমাদের ভারতীয় রেলের ইতিহাসেও, কারণ এই থানে স্টেশন থেকেই ফার্স্ট ভারতবর্ষের রেলপথ চালু হয়েছিল, অর্থাৎ ভারতবর্ষের প্রথম ট্রেন এই থানে স্টেশন থেকেই রওনা দেয় আজকের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস বা তখনকার ভিক্টোরিয়া টার্মিনাস বা ভিটির উদ্দেশ্যে। দেখে নিন স্টেশনটা। এখন ঘড়িতে 7:21। ট্রেন ঢুকেছে কল্যাণ জাংশন। এই কল্যাণ জাংশনে ট্রেনের স্টপেজ রয়েছে 2 মিনিট। ট্রেন মোটামুটি তার নির্ধারিত সময় থেকে 10 মিনিট মতো ডিলে চলছে। আশা করা যায় ট্রেন পৌঁছে যায়, ট্রেন এই 10 মিনিট ডিলে মেকআপ করে দেবে, এটা খুবই সামান্য ডিলে। তবে আমি কিন্তু যা দেখছি স্পিডের ব্যাপারে, ট্রেনের যে স্পিড বা ট্রেনের যে কমফোর্ট, সেসব ব্যাপারে কিন্তু কোনো রকম কম্প্রোমাইজ করা হয়নি। ট্রেনের স্পিড যথেষ্ট বেটার। আমি এটাও বলবো যে ট্রেনের স্পিড কিন্তু আমাদের হাওড়া এনজেপি বন্দে ভারত থেকে কয়েক গুণ বেশি।
ঘড়িতে বাজছে প্রায় 8টা বাজেনি, 7:40 বাজে। আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেছে। দেখে নিন ব্রেকফাস্টে কী কী দিয়েছে। এখানে কিন্তু ব্রেকফাস্টগুলো একটু অন্য ধরনের, আমাদের বেঙ্গলের যেগুলো দেয় পাউরুটি বা জ্যাম সব দেয়নি। এখানে দিয়েছে যেটা দেখতে পাচ্ছি ইয়ে দিয়েছে। এখানে বের করে দাও। এখানে ফার্স্ট অফ অল একটা স্যানিটাইজার দিয়েছে একটি, আর এই যে দুটো পুরি দিয়েছে। খেয়ে আপনাদের বলছি কেমন। দুটো পুরি দিয়েছে, আচ্ছা পুরি বা কচুরি টাইপ যেটাই বলুন। আর একটা টমেটো কেচাপ দিয়েছে, একটা চকোপাই দিয়েছে, একটা অরেঞ্জ চকোপাই, যেটা হয়তো আমি খাবো না দেখছি। আর এখানে একটা তরকারি দিয়েছে পুরির সাথে খাওয়ার জন্য অ্যাকচুয়ালি। আর এটা একটু তুলে দাও। বের করে দাও, তুলে। আর এখানে উপমা দিয়েছে এখানে, ঠিক আছে। আর একটা দই দিয়েছে, আমুলের দই দিয়েছে। আমাদের মাঝে মাঝে আপনারা জানেন, আপনারা দেখেছেন মাদার ডেয়ারির দই দেয়, এখানে আমুলের দই দিয়েছে। আর একটা ন্যাপকিন দিয়েছে, জাস্ট এই দিয়েছে মোটামুটি, ঠিক আছে। তো আপনাদের খেয়ে বলছি কেমন খাবার দাবার কোয়ালিটি কেমন খেয়ে বলছি, ঠিক আছে। এক সেকেন্ড ওয়েট করুন। কেমন মা খাওয়া দাওয়া কেমন? লুচিটা খেলাম, বেশ ভালোই লাগছে। পুরিটা খেলাম, পুরিটা আমার দেখে মনে হচ্ছে তেল চেপচেপে। তরকারি দিয়ে খেয়ে দেখছি। তেল চেপচেপে নেই, কিন্তু এটা কি চাপাটি নাকি রুটি নাকি পরোটা নাকি লুচি বুঝি বোঝা যাচ্ছে না। সবকিছু একটা মিক্সচার। গাড়িতে চলে, বুঝছো, বাড়ির মতো না, গাড়িতে চলে। আমার মার ভালো লেগেছে বলছে, মোটামুটি লেগেছে, কিন্তু আমার পুরি ভালো লাগেনি। এটা না পুরিটা হচ্ছে না কচুরি না পরোটা না রুটি, কি যে দিয়েছে ওরাই জানে কি দিয়েছে। সবজিটা দেখি ট্রাই করে। উপমাটা ভালো, আমার কাছে ভালো লাগছে। আমি তো মিষ্টি খাই না। হ্যাঁ আমি ট্রাই করে দেখছি। আর তরকারি দেখছি আলুর তরকারি এবার দিয়েছে, ঠিক আছে। এটা খেয়ে মানা যায়। হ্যাঁ আলু সবজিটা ভালো, আলু তরকারিটা ভালো। আর হ্যাঁ এটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট বলতে আমি ভুলে গেছিলাম, প্রতিটা খাওয়া কিন্তু গরম রয়েছে। পুরি কিন্তু যাই দিক, রুটি দিক পুরি দিক লুচি দিক যাই দিক গরম আছে, এটা ঠিক। মটরশুঁটি দিয়েছে, গাজর দিয়েছে, ধনিয়া পাতা দিয়েছে, বাদাম দিয়েছে, সবকিছুই দিয়েছে। আর আমি খেয়ে বলছি উপমা এখন আমার কেমন লাগে। আমি ন্যাচারালি আমার ভালো লাগে না উপমা। আমি চেষ্টা করেছিলাম ননভেজ করার, চেঞ্জ করার চেষ্টা করেছিলাম, কিন্তু বলছে চেঞ্জ হবে না। পুরি কেমন লাগে? ভালো লাগে। ওটা চাপাটি না রুটি না পুরি কিছু তো বুঝছি না। ওটা খেতে লাগে চাপাটির মতো, দেখতে লাগে লুচির মতো। একদমই না, এটা অন্তত
মহারাষ্ট্রের গ্রিনিশ লুক দেখতে চান তবে অবশ্যই বর্ষাকালে আসার চেষ্টা করুন। বর্ষাকালে মহারাষ্ট্র অপরূপ সৌন্দর্য সেজে ওঠে। এরও ডবল সৌন্দর্য হয়তো পাবেন। আমি কখনো আসিনি, কিন্তু আমার মা বাবা এসেছিল, দেখছি মহারাষ্ট্র বর্ষাকালে কেমন দেখতে হয়। মা, মহারাষ্ট্র বর্ষাকালে কেমন লাগে? মহারাষ্ট্র নাসিক এরিয়া মানে সবুজে সবুজ অপূর্ব দৃশ্য, মানে বুঝিয়ে কিছু বলতে পারবো না, চোখে না দেখলে সেটা কিছু অনুভব করা যায়। সেটাই তোমাকে বললাম যে তুমি বলো দর্শক, আমি তো বর্ষাকালে এখনো আসিনি, এটা আমি শুনেওছি, এটা আমি বিভিন্ন ব্লগে আমি নাসিক অব্দি এসেছি বর্ষাকালে, আমার রিলেটিভ আছে ওখানে। হ্যাঁ, তা আমার সবুজে সবুজ, আর সেই বন্যার জল কি গোদাবরী মানে পার হয়ে উপরে উঠে যায়, একতলা বিল্ডিং ডুবে যায়, গোদাবরীর পাশে যে বিল্ডিং গুলো আছে সেই বিল্ডিং এর একতলা অব্দি ডুবে যায়। আর বিশেষ করে ব্যাপারটা হচ্ছে এই গ্রিনিশটা প্রচন্ড ফিল করতে পারবেন, গ্রিনিশ এরিয়াটা সবুজের মানে দৃশ্য সেটা বোঝাতে পারে। সেজন্য প্রাকৃতিক সবুজ সবুজ আর সবুজ, গোদাবরীর আওয়াজ কি ভয়ঙ্কর আওয়াজ। সেজন্যই বলছি যে চেষ্টা করবেন যদি গ্রিনিশ মহারাষ্ট্রকে দেখতে হয় তবে অবশ্যই বর্ষাকালে আসার চেষ্টা করুন। বর্ষাকালে আসুন, এই মহারাষ্ট্রের আরেক অন্য রূপ দেখতে পাবেন। ট্রেন আপাতত ইগতপুর স্টেশনে ঢুকছে। আমাদের ট্রেন এখন ইগতপুর স্টেশন অতিক্রম করছে। আপনারা কাছাড়া স্টেশন যখন অতিক্রম করছিলেন আপনারা দেখিয়েছিলেন, সেই কাছাড়া স্টেশনে আপনারা দেখেছিলেন অনেক লোকোমোটিভ রয়েছে, অনেক এক্সট্রা লোকোমোটিভ ছিল। আবার এই ইগতপুর স্টেশনে আপনাদের দেখালাম একটু আগে যে এখানেও কিন্তু অনেক প্রচুর লোকোমোটিভ রাখা আছে, স্পেয়ার লোকোমোটিভ রাখা আছে। এবার কেন এতগুলো স্পেয়ার লোকোমোটিভ রাখা, এখানে একটা গুরুত্বপূর্ণ টুইস্ট রয়েছে। এই ইগতপুরি আর কাছাড়ার মাঝে অনেকটা হাই অল্টিটিউড রয়েছে, মাঝখানে একটা হাই অল্টিটিউড রয়েছে। মানে আপনার কাছাড়া থেকে যদি আসেন কিছুটা উঠতে আপে যেতে হবে, আবার এবার থেকে ডাউন শুরু হবে। ইগতপুরি অনেকটা আপ এরিয়াতে, হিলি এরিয়াতে ইগতপুরি। সেই জন্য এই যে আপ এরিয়াটা, এই আপ এরিয়াটা কিন্তু ন্যাচারালি কোনো ট্রেন টানতে পারে না। সেই জন্য তাকে এক্সট্রা ফোর্স দেওয়ার জন্য এই এক্সট্রা লোকোমোটিভ অ্যাড করা হয় প্রতিটা ট্রেনে। এবার তার ক্ষেত্রে শুধুমাত্র বন্দে ভারত বা রাজধানী টাইপের যেগুলো প্রিমিয়াম ক্লাস ট্রেন বা হাই পাওয়ারফুল ইঞ্জিন, মোর স্পেসিফিক্যালি বন্দে ভারত যেখানে হাই পাওয়ারফুল ইঞ্জিন রয়েছে, অবশ্যই কিছু দরকার নেই। সেজন্য এই বন্দে ভারতের ক্ষেত্রে কিন্তু এক্সট্রা লোকোমোটিভ অ্যাড করার কোনো প্রয়োজন পড়ে না। কিন্তু অন্য যে কোনো ধরনের ট্রেন, যেমন লাইক দাদার সাইনাগার এক্সপ্রেসটা চলে বা এই ধরনের যে ট্রেনগুলো চলছে, সেই ট্রেনগুলোতে কিন্তু একটি এক্সট্রা লোকোমোটিভ অ্যাড করার প্রয়োজন পড়ে, কারণ এই হাই অল্টিটিউডটুকু একটা ইঞ্জিন ট্রেনে উঠতে পারে না। এই কথাটা কিন্তু একটা সুন্দর একটা কথা। সেই কারণে এখানে প্রচুর পরিমাণের এক্সট্রা লোকোমোটিভ রাখা হয়েছে, স্পেয়ার লোকোমোটিভ। সেটাই আপনারা একটা জিনিস লক্ষ্য করছেন, এই নাসিকের এই আশপাশে যখন এসছে, এই যে বিশেষ করে মহারাষ্ট্রে, পুরো মহারাষ্ট্রে মাটির রং কিন্তু কালো, আমাদের মতো মাটির কালার কিন্তু নয়। মানে এখানে কিন্তু পুরো এরিয়াতে ব্ল্যাক সয়েল রয়েছে বা কৃষ্ণ মৃত্তিকা। আর এই কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্য কি জানেন? এই কৃষ্ণ মৃত্তিকা হচ্ছে সব থেকে ভালো কোন চাষের জন্য? এই কৃষ্ণ মৃত্তিকা সব থেকে ভালো কার্পাস তুলো চাষের জন্য। কার্পাস তুলো সব থেকে ভালো উৎপাদন হয় এই কৃষ্ণ মৃত্তিকাতে। তাই এই মহারাষ্ট্র বেল্ট বা গুজরাট বেল্ট এরিয়াতে কিন্তু কৃষ্ণ মৃত্তিকা সব থেকে ভালো রয়েছে, অর্থাৎ সব থেকে বেশি কৃষ্ণ মৃত্তিকা পাওয়া যায় এই বেল্ট এরিয়াটাতে। তাই এই এরিয়াতে কার্পাস তুলোর সব থেকে বেস্ট প্রোডাকশন হয়। আচ্ছা, আরেকটা যেটা গুরুত্বপূর্ণ কথা, আপনারা যদি কখনো চান যে এই মুম্বাই থেকে শিরডি বা নাসিক আসতে, সেক্ষেত্রে আমি রেকমেন্ড করবো অবশ্যই শিরডি বা নাসিক ঘুরে যাবেন মুম্বাই থেকে। যদি আসতে চান সবসময় বন্দে ভারতের টিকিট নাও পেতে পারেন। এবার বন্দে ভারতের টিকিট ইজিলি অ্যাভেলেবেল হয় যদি একটু ইজিলি হয়, যদি আপনারা প্ল্যান করেন বন্দে ভারত থেকে। আমার মতে বন্দে ভারত হচ্ছে সব থেকে বেস্ট রুট মুম্বাই থেকে নাসিক বা শিরডি আসার। কিন্তু না, মুম্বাই থেকে নাসিক বা শিরডি আসার জন্য আপনার বন্দে ভারতের টিকিট ইনকেস না পান, সেই ক্ষেত্রে কিন্তু একেবারেই ডিমোটিভেট হওয়ার কোনো ব্যাপার নেই। কারণ সেই ক্ষেত্রে আরও অনেক ট্রেন রয়েছে যেগুলো সিএসএমটি বা দাদার থেকে ছেড়ে নাসিক বা নাসিকের উপর দিয়ে গিয়ে শিরডি অবধি যায়। সেই ট্রেনগুলোর নাম এবং ট্রেন নাম্বার, টাইমিংস সব আমি ভিডিওর লাস্টে আমি অ্যাটাচ করে দিচ্ছি, আর আমার ডিসক্রিপশন বক্সে আমি অ্যাটাচ করে দেবো। তবে আর তার সাথে এই ট্রেন রুট ছাড়াও
বাস রুটও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, বিভিন্ন আরামদায়ক বাস কিন্তু মানে প্রাইভেট বাস সার্ভিস, এমনকি সরকারি বাস সার্ভিস আই থিঙ্ক রয়েছে, কিন্তু আমি জানি না সরকারি বাস সার্ভিসে কতটা আরামদায়ক হবে ব্যাপারটা। কিন্তু আমি যা শুনেছি যে মুম্বাই থেকে ছেড়ে নাসিক হয়ে শিরডি যাওয়ার কিন্তু বিভিন্ন ভালো ভালো বাস সার্ভিস রয়েছে। আপনাদের জাস্ট খোঁজ খবর নিয়ে দেখতে হবে সেটা মুম্বাইতে কোথা থেকে বাস ছাড়ে, কোথায় যায়, বা অনলাইনেও বুকিং মোস্ট প্রবাবলি হয়। আমরা তো বন্দে ভারতে করেছিলাম। তো যদি আপনারা এই ট্রেনের বুকিং না পান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা বাসেও ইজিলি 6 থেকে 7 ঘন্টার মধ্যে মুম্বাই থেকে নাসিক বা শিরডি পৌঁছে যেতে পারেন। এখন ঘড়িতে পাচ্ছে প্রায় 9টা। আমাদের ট্রেন তার যাত্রাপথে দীর্ঘ 185 কিলোমিটার পথ অতিক্রম করে এসে পৌঁছেছে নাসিক রোড স্টেশনে। এই নাসিক শহরকে কিন্তু দক্ষিণ ভারতের বেনারসও বলা হয়, এবং কারণ এই নাসিক শহরে রয়েছে প্রচুর দেবদেবীর প্রচুর ধর্মীয় স্থান। আর এই মহারাষ্ট্র সিরিজের ভিডিওতে আমি কিন্তু নাসিক ভ্রমণকেও নিয়ে আসবো, তাই নাসিক ভ্রমণ দেখতে আমার চ্যানেলের সঙ্গে কিন্তু অবশ্যই থাকতে হবে এবং এই সিরিজটি পুরোটা দেখতে হবে। এর পরবর্তী ভিডিওতে অবশ্যই শিরডি ভ্রমণ নিয়ে বিভিন্ন ভিডিও আসবে, তারপর আমরা শিরডি থেকে চলে আসবো নাসিকে এবং তারপর নাসিকের বিভিন্ন এরিয়া ঘুরে দেখাবো আপনাদের। আর বলুন তো, এই নাসিক শহরকে নাসিক কেন বলে জানেন কি? যদি জানেন তো অবশ্যই কমেন্ট সেকশনে জানান, আর যদি না জানেন আজকের এই ভিডিওতে আমি বলছি না, আমি বলবো, অবশ্যই বলবো, কিন্তু কবে বলবো? যখন আমি শিরডি ঘুরে এই নাসিক শহরে পৌঁছবো এবং নাসিকের বিভিন্ন জায়গা ঘুরে দেখাবো, তখন অবশ্যই এটার উত্তর দেব যে কেন নাসিক শহরকে নাসিক বলা হয়। এখন ঘড়িতে পাচ্ছে প্রায় 10টা। ট্রেন তার যাত্রাপথে 258 কিলোমিটার পথ অতিক্রম করে এখন পাস করছে মনমাদ জাংশন স্টেশন। এই মনমাদ জাংশন স্টেশনে ট্রেন অবশ্যই দাঁড়াবে না, এখান থেকে থ্রুপাস হয়ে যাবে আমাদের বন্দে ভারত। কিন্তু এই মনমাদ জাংশন উপর দিয়ে কিন্তু আমরা যখন হাওড়া মুম্বাই মেলে 12810 হাওড়া মুম্বাই মেল, যে ট্রেনে করে আমরা হাওড়া থেকে CSMT গেছিলাম, দাদার গেছিলাম, সেই ভিডিও যদি না দেখে থাকেন আমার চ্যানেলে গিয়ে দেখে নিন। সেই ট্রেনও কিন্তু এই মনমাদ জাংশনের উপর দিয়ে গেছিল। এই মনমাদ জাংশন কিন্তু একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন, তার কারণ হচ্ছে এখানে অনেকগুলো রুট এসে এই মনমাদ জাংশনে মিট করে, তাই এটি জাংশন স্টেশন। যেমন হাওড়া নাগপুর মুম্বাই লাইন, যে রুটে আমরা এসেছিলাম হাওড়া মুম্বাই মেলে, হাওড়া হয়ে নাগপুর হয়ে মুম্বাই, হাওড়া মুম্বাই লাইন, হাওড়া এলাহাবাদ লাইন, যেটা আমি আপনাদের বলেছিলাম মনে করে দেখুন ভুসাওয়াল জাংশনে কিন্তু হাওড়া মুম্বাই লাইন আর হাওড়া নাগপুর লাইন এসে মিট করছিল। এখানেও হাওড়া মুম্বাই লাইন এবং হাওড়া এলাহাবাদ লাইন এসে মিট করে। তাছাড়া দাউদ মনমাদ লাইন, সেকেন্দ্রাবাদ মনমাদ লাইন, এই দুটো এসে মিট করে। আরও দুটো লাইন এসে মিট করার কথা রয়েছে, সেটা এখনো প্রপোজাল রয়েছে, এখনো পুরোপুরি অ্যাক্টিভেটেড হয়নি। সেটা হচ্ছে একটা হচ্ছে ইগতপুরি টু মনমাদ লাইন, মানে নাসিককে স্কিপ করে ইগতপুরি আর মনমাদকে কানেক্ট করার জন্য ইগতপুরি মনমাদ লাইন একটি লাইন প্রপোজড রয়েছে। আরেকটি লাইন রয়েছে মনমাদ টু ইন্দোর, মানে গোটা ইন্ডিয়ার অনিয়ন প্রডিউসিং হাব। আমি বারবার বলছি যে এই নাসিক বা মনমাদ এই এরিয়াতে কিন্তু প্রচুর পরিমাণে লাল পেঁয়াজের চাষ হয়। যে লাল পেঁয়াজ আমরা বেঙ্গলে মার্কেটে পাই, সেই সব লাল পেঁয়াজ কিন্তু এই নাসিক থেকেই যায়, নাসিক বা মনমাদ এই পুরো বেল্ট থেকেই যায়। এই অনিয়ন প্রডিউসিং হাব মনমাদ। আর প্রচুর পরিমাণে বিলেট উৎপাদন হয় যেখানে মধ্যপ্রদেশের ইন্দোর, সেই মনমাদ আর ইন্দোরকে কানেক্ট করার জন্য একটি বিশেষ লাইনের প্রপোজাল রয়েছে, যে মনমাদ ইন্দোর লাইন। সেই মনমাদ ইন্দোর লাইনের জন্য কিন্তু এই মনমাদ জাংশনই হবে জাংশন পয়েন্ট। তাই বুঝতেই পারছেন এই মনমাদ জাংশন কিন্তু রেলওয়ের, মোর স্পেসিফিক্যালি সেন্ট্রাল রেলওয়ের একটি গুরুত্বপূর্ণ জাংশন স্টেশন।
যেতে প্রায় 1:20 ট্রেন সাইনাগার শিরডি, যেটা এই ট্রেনটির অন্তিম গন্তব্য, তার থেকে প্রায় 5 কিলোমিটার দূরে রয়েছে। ট্রেন প্রায় তার নির্ধারিত সময় থেকে কিছুটা বিফোর টাইমেই সাইনাগার শিরডি টার্মিনাসে ঢুকছে। আজকের এই বন্দে ভারতের ভিডিও এখানেই শেষ করছি। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। আমি অবশ্যই আবার নতুন ভিডিও নিয়ে আসবো, যেখানে আমি শিরডি ভ্রমণ সম্পর্কে সমস্ত তথ্য তুলে ধরবো আমার ভিডিওতে। তাই সেই ভিডিও যতক্ষণ না আসছে ততক্ষণ আমার চ্যানেলটিকে ফলো করুন এবং সাপোর্ট করতে থাকুন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।